বাংলাদেশের একজন নেতা একবার বলেছিলেন, প্রয়োজনে ঘাস খেয়ে থাকব, তবুও পরমাণু শক্তি অর্জন করব। আপনার ঘরে কোটি টাকার সোনা আছে, কিন্তু দরজায় তালা নেই। এটা কি বোকামি নয়? যুদ্ধের সময় কেউ আপনাকে তার সেরা অস্ত্রটা দেবে না, আর দিলেও সেটার চাবি থাকবে তাদের হাতে। তারা চাইলেই সফটওয়্যার লক করে আপনার যুদ্ধ বিমানকে টিনের বাক্সে পরিণত করতে পারে। আমরা যখন চায়ের দোকানে বসে একদল আর এক দলকে গালি দিই, তখন ওয়াশিংটন, দিল্লি বা বেইজিংয়ে বসে পলিসি মেকাররা মুচকি হাসে। পাকিস্তান আমাদের মুসলিম ভাই হতে পারে, ভারত আমাদের বন্ধু হতে পারে, কিন্তু যেদিন যার স্বার্থে আঘাত লাগবে সেদিন কেউ আপনাকে চিনবে না। বাংলাদেশকে তাই এমন সামরিক শক্তি অর্জন করতে হবে যেন কেউ আমাদের দিকে তাকালে 10 বার ভাবে। ভাই, একটা সহজ প্রশ্ন করি। ধরুন আজ রাতে যদি আচমকা ঢাকার আকাশে সাইরেন বেজে ওঠে, যদি দেখেন ইউক্রেন বা গাজার মতো আমাদের মাথার উপর দিয়ে আগুনের সব গোলা উড়ে যাচ্ছে, তখন আপনি কাকে ফোন করবেন? জাতিসংঘকে, আমেরিকাকে, নাকি চীন বা ভারতকে? উত্তরটা আমিই দিচ্ছি, কাউকেই পাবেন না। ফোন হয়তো রিসিভ হবে, কিন্তু ওপাশ থেকে বলা হবে, দুঃখিত, এই মুহূর্তে আমরা নিজেদের বাঁচাতে ব্যস্ত। আপনারা যারা ভাবছেন তৃতীয় বিশ্বযুদ্ধ আসছে বা আসবে, তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। আপনারা ভুল ভাবছেন, যুদ্ধটা আসলে শুরু হয়ে গেছে। আমরা কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছি। এতদিন আমরা ভাবতাম যুদ্ধ মানেই বর্ডারে বর্ডারে ট্যাঙ্কের লড়াই, কিন্তু এবারের যুদ্ধের ধরনটা এমন যে আপনি হয়তো সকালে চায়ের কাপে হাতে খবর শুনছেন, দেখছেন দেশের অর্থনীতি ধসে গেছে, অথবা আপনার ব্যাংকের সব টাকা ফ্রিজ হয়ে গেছে। বিশ্বাস করুন, ওটাই ছিল আপনার উপর ফেলা প্রথম বোমা। আজকের এই প্রতিবেদনে আমরা এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা শুনলে যুদ্ধ নিয়ে আপনার সম্পূর্ণ ধারণাটাই বদলে যাবে। আমরা দেখব এই বিশ্ব রাজনীতির কসাইখানায় বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে। আমরা কি শিকারী নাকি শুধুই শিকার? চলুন গল্পের শুরুটা করি একটু পেছন থেকে। দেখুন, ছোটবেলায় আমরা একটা কথা খুব শুনতাম, বিপদে বন্ধুর পরিচয়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এই প্রবাদটা একটু অন্যরকম। এখানে প্রবাদটা হলো, বিপদে বন্ধু সবার আগে পালায়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে ইউক্রেনের কথা, কিন্তু আমি আপনাদের এখানে ইউক্রেনের উদাহরণ দেব না। আমি আপনাদের নিয়ে যাব আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টে। মনে আছে সেই দৃশ্য? আমেরিকা যারা 20 বছর ধরে আফগানিস্তানকে ডেমোক্রেসি শেখালো, $1 ট্রিলিয়ন খরচ করলো, কিন্তু তাদের যখন প্রয়োজন ফুরিয়ে গেল, তখন কিভাবে রাতের আঁধারে বিমানে উঠে তারা পালালো, দেখেছেন তো? আর যারা সেই সময় তাদের বন্ধু ভেবেছিল, তারা বিমানের চাকা ধরে ঝুলে থেকে আকাশ থেকে পোকার মতো নিচে পড়ল। এখানে শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, পড়া শক্তিগুলো আপনাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করবে, কাজ শেষ তো ডাস্টবিনে। আজকের বিশ্বে কোনো আইন নেই, কোনো বিচার নেই। প্রাচীন ভারতে একটা শব্দ ছিল, মৎস্যন্যায়, মানে হলো পুকুরের বড় মাছটা ছোট মাছটাকে গিলে খাবে, এটাই নিয়ম। আজকের পৃথিবীটা ঠিক তাই। জাতিসংঘ নামের যে প্রতিষ্ঠানটি আছে, ওটা এখন কার্যত একটা দন্তহীন বাঘ। বাঘও নয়, ওটা এখন একটা সার্কাসের পুতুল। আপনি ভাবছেন আন্তর্জাতিক আইন আপনাকে রক্ষা করবে? হাসালেন ভাই। সম্প্রতি আমরা দেখলাম আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে রায় দিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। ফলাফল কি? শূন্য। উল্টো পরাশক্তিগুলো সেই আদালতের বিচারকদের উপর স্যাংশন বা নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, যার হাতে বন্দুক, আইন তার পকেটে। এখন আসি আসল খেলায়। দেখুন, আগে জানতাম যুদ্ধ করতে হলে বর্ডার পার করতে হয়, কিন্তু এখন যুদ্ধ হয় আপনার বেডরুমে বসে। ইতিমধ্যেই আপনারা তো জানেন আমেরিকা সমুদ্রে কিভাবে ইচ্ছে মতো ডাকাতি করছে, মানে বাণিজ্যিক জাহাজ আটকের কথা। কিন্তু আমি আপনাদের আরও ভয়াবহ এক পরিস্থিতির কথা বলি। ভাবুন তো, একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ, যেটা তাদের জনগণের রক্ত ঘাম করা টাকা, সেটা যদি অন্য একটা দেশ এক ক্লিকে ফ্রিজ বা বাজেয়াপ্ত করে দেয়, এটা কি ডাকাতি নয়? গত কয়েক বছরে রাশিয়া এবং আফগানিস্তানের সাথে ঠিক এটাই হয়েছে।
আমেরিকা এবং ইউরোপ তাদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে দিয়েছে। এর মানে হলো, আপনি যদি তাদের কথা মতো না চলেন, তারা আপনার পকেটে হাত ঢুকিয়ে টাকা বের করে নেবে এবং আপনি কিচ্ছুটি করতে পারবেন না। আর নিরাপত্তার কথা বলছেন, ইরানের জেনারেল কাসেম সোলেমানি বা সম্প্রতি এমন বহু নেতা, তাদের হত্যা করা হয়েছে অন্য দেশের মাটিতে, ড্রোন বা মিসাইল দিয়ে। কোনো বর্ডার ক্রস করতে হয়নি, কোনো সেনাবাহিনীও নামাতে হয়নি, সোজা আকাশ থেকে মৃত্যু নেমে এসেছে। এর মানে হলো, আজকের বিশ্বে কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানই নিরাপদ নয়। আজ যদি কোনো পরাশক্তি মনে করে বাংলাদেশের কোনো নীতি তাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তারা যে কোনো এক্সট্রিম স্টেপ নিতে পারে এবং সেটাকে জাস্টিফাই করার জন্য তাদের মিডিয়া মেশিন রেডি আছে। আফ্রিকার দিকে তাকান, নাইজেরিয়া, মালি, এই দেশগুলো আজ ফ্রান্স এবং আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা বলছে, আমাদের খনিজ সম্পদ তোমাদের লুট করতে দেব না। ফলাফল, সেখানে এখন পাল্টা কু আর গৃহযুদ্ধের আগুন। দর্শক, পৃথিবীটা এখন আর গোল নয়, পৃথিবীটা এখন একটা বারুদের স্তূপ। একসময় আমরা বলতাম কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ, কিন্তু এখন যেটা চলছে সেটা হলো হট পিস বা উত্তপ্ত শান্তি। মানে যে কোনো মুহূর্তে বুম ব্লাস্ট হতে পারে। তাইওয়ানের দিকে তাকালে দেখবেন সেখানে সেমিকন্ডাক্টর নিয়ে যুদ্ধ চলছে। ভারতের মতো শক্তির ওপরও আমেরিকা অর্থনৈতিক খাঁড়া নামিয়ে এনেছে। মানে বন্ধু রাষ্ট্র হলেও স্বার্থের প্রয়োজনে আমেরিকা কাউকেই চেনে না। ভারত যখন রাশিয়া থেকে তেল কেনে, তখন পশ্চিমেরা চোখ রাঙায়। আবার ভারত যখন আমেরিকার সাথে হাত মেলায়, চীন তখন লাদাখে সৈন্য বাড়ায়। অর্থাৎ এই খেলায় নিরপেক্ষ থাকার সুযোগ কমে আসছে। আপনাকে কোনো না কোনো পক্ষে যেতেই হবে, অথবা নিজের পায়ে কুড়ুল মারতে হবে। তাই এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এই আগ্নেয়গিরির উপরে বসে থাকা বিশ্বে 18 কোটি মানুষের বাংলাদেশ কোথায়? দেখুন, আমরা খুব গর্ব করে বলি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ। আমরা হলাম দক্ষিণ এশিয়ার গেটওয়ে। কিন্তু মনে রাখবেন, সুন্দরী নারীর যেমন শত্রু বেশি, তেমনই স্ট্র্যাটেজিক লোকেশনের যে দেশগুলো, সেই দেশগুলোর বিপদও বেশি। শকুনের চোখ সবসময় ওই জায়গার উপরে থাকে। অনেকে বলেন, ভাই আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা কারোর সাথে ঝামেলায় নাই। কিন্তু ইতিহাস সাক্ষী, দুর্বলরা কখনোই শান্তি পায় না। শান্তি তাদেরই প্রাপ্য যাদের যুদ্ধ করার ক্ষমতা আছে। দেখুন, রোমানরা একটা কথা বলতো, সি ভিস পাসেম পারাবুলেম, অর্থাৎ ইফ ইউ ওয়ান্ট পিস প্রিপেয়ার ফর ওয়ার। যদি তুমি শান্তি চাও, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। বাংলাদেশের কিছু সুশীল সমাজ বলেন, সামরিক খাতে বাজেট কমানো উচিত, ওটা দিয়ে স্কুল কলেজ বানানো উচিত। শুনতে খুব ভালো লাগে, তাই না? আবেগপূর্ণ কথা। কিন্তু ইউক্রেনের স্কুল কলেজগুলো এখন কি অবস্থায় আছে দেখেছেন? ধ্বংসস্তূপ। গাজার হাসপাতালগুলো কি অবস্থায়? মাটির সাথে মিশে গেছে। কেন? কারণ তাদের আকাশ রক্ষা করার মতো আয়রন ডোম ছিল না, তাদের পাল্টা মারার মতো যথেষ্ট শক্তি ছিল না। বাংলাদেশের একজন নেতা একবার বলেছিলেন, প্রয়োজনে ঘাস খেয়ে থাকব, তবুও পরমাণু শক্তি অর্জন করব। এটা পাকিস্তান প্রসঙ্গে বলা হয়েছিল, কিন্তু দর্শনটা এখানে বুঝুন। আমি বলছি না বাংলাদেশকে ঘাস খেতে হবে, আমি বলছি বাংলাদেশের মানসিকতা বদলাতে হবে। আমরা মেগা প্রজেক্ট করছি, পদ্মা সেতু করছি, টানেল করছি, চমৎকার। কিন্তু এই সম্পদ রক্ষা করার মতো পাহারাদার কি আমরা তৈরি করেছি? আপনার ঘরে কোটি টাকার সোনা আছে, কিন্তু দরজায় তালা নেই। এটা কি বোকামি নয়? তুরস্কের দিকে তাকান, তারা ন্যাটো মেম্বার হয়েও আমেরিকার উপর ভরসা করেনি। তারা নিজেদের ড্রোন টেকনোলজি বাইরাক্তার বানিয়েছে। আজ সারা বিশ্ব তাদের সমীহ করে। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে থেকেও নিজেদের মিসাইল বানিয়েছে। আর বাংলাদেশ এখনো ভাবছে বিদেশ থেকে পুরনো যুদ্ধবিমান কিনে দেশ রক্ষা করব। মনে রাখবেন, যুদ্ধের সময়ে কেউ আপনাকে তার সেরা অস্ত্রটা দেবে না, আর দিলেও সেটার চাবি থাকবে তাদের হাতে।
তারা চাইলেই সফটওয়্যার লক করে আপনার যুদ্ধ বিমানকে টিনের বাক্সে পরিণত করতে পারে। তবে বাইরের শকুনের চেয়েও বড় ভয় কি জানেন? বড় ভয় হলো আমাদের ভিতরের উই পোকাগুলো, আমাদের জাতীয় ঐক্যের ফাটল। আমরা যখন চায়ের দোকানে বসে একদল আরেক দলকে গালি দিই, তখন ওয়াশিংটন, দিল্লি বা বেইজিংয়ে বসে পলিসি মেকাররা মুচকি হাসে। তারা জানে এদের আক্রমণ করার দরকার নেই, এদের মধ্যে একটু উস্কানি দিলেই এরা নিজেরাই নিজেদের দেশকে শেষ করে দেবে। বাংলাদেশে এমন কিছু ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী আছেন যারা বিদেশি দূতাবাসে গিয়ে ধর্ণা দেন, দেশের সমস্যা সমাধানের জন্য বিদেশিদের পায়ে ধরা। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। এরা হলো আধুনিক যুগের মির্জাফর। 1971 সালে আমরা দেখেছি ঘরের শত্রুরা কতটা ভয়ঙ্কর হতে পারে। 2025-26 সালে এসেও সেই চরিত্রগুলো কিন্তু বদলায়নি, শুধু তাদের পোশাকটা বদলেছে। দেখুন, একটা জাতি ততক্ষণ পর্যন্ত পরাধীন হয় না যতক্ষণ না তারা মানসিকভাবে পরাধীন হয়। আমরা যদি মনে করি আমেরিকা আমাদের বাঁচাবে বা চীন আমাদের খাওয়াবে, তবে আমরা বোকার স্বর্গে বাস করছি। পাকিস্তান আমাদের মুসলিম ভাই হতে পারে, ভারত আমাদের বন্ধু হতে পারে, কিন্তু যেদিন যার স্বার্থে আঘাত লাগবে সেদিন কেউ আপনাকে চিনবে না। তাহলে এখন সমাধান কি? আমরা কি ভয়ে জবুথবু মেরে কুঁকড়ে থাকবো? একদম না। আমাদের হতে হবে সজারুর মতো। সজারু সিংহকে আক্রমণ করে না, কিন্তু সিংহ জানে সজারুকে গিলতে গেলে মুখ ক্ষতবিক্ষত হয়ে যাবে। বাংলাদেশকে তাই এমন সামরিক শক্তি অর্জন করতে হবে যেন কেউ আমাদের দিকে তাকালে 10 বার ভাবে। এটাকে বলে ডেটারেন্স বা ভীতি সৃষ্টি করা। আমাদের তরুণদের শুধু বিসিএস ক্যাডার বা ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখালে চলবে না। আমাদের দরকার সায়েন্টিস্ট যারা ড্রোন বানাবে, যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হবে। কারণ আগামী যুদ্ধটা মিসাইলের চেয়ে বেশি হবে সাইবার ওয়ার্ল্ডে। আপনার ব্যাংকিং সিস্টেম হ্যাক করে পুরো দেশ অচল করে দেয়া হতে পারে। এখন শেষ করার আগে একটা কথা বলি। দেখুন, ইতিহাস দুর্বলদের মনে রাখে না, ইতিহাস মনে রাখে বিজয়ীদের। 18 কোটি মানুষ যদি এক থাকে, যদি আমরা আমাদের মেরুদণ্ড সোজা রাখি, তাহলে কোনো পরাশক্তি আমাদের দাবিয়ে রাখতে পারবে না। কিন্তু যদি আমরা বিভক্ত থাকি, তবে আমরা হব দাবার বোর্ডের সেই গুটি যা খেলা শেষে বক্সে ভরে রাখা হয়। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি দাবার গুটি হতে চান নাকি খেলোয়াড় হতে চান? কমেন্টে জানান বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে আপনি কতটা সন্তুষ্ট, নাকি আমাদের আরও অ্যাগ্রেসিভ হওয়া উচিত। আপনাদের প্রতিটি মতামত আমি পড়ব। ভিডিওটি যদি আপনার বিবেক বুদ্ধিকে একটুও নাড়া দিয়ে থাকে, তবে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন বাংলাদেশ আর ঘুমিয়ে নেই। দেখা হবে পরের প্রতিবেদনে আরও কোনো সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ সময়টা কিন্তু খুব বেশি সুবিধের নয়। ধন্যবাদ আপনাদের সকলকে।